Good evening, students. As you can see on the screen, today we are going to start your TDP subject. Though we have covered many topics of TDP when we started discussed switchgear protection systems. আমরা switchgear protection systems যখন পড়ছিলাম তখনই অলরেডি আমরা টিডিপি নিয়ে অনেক কিছু ডিসকাস করা শুরু করেছিলাম। যেমন সেখানে কি কি ছিল, সেখানে আমরা কিভাবে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সমিশন হচ্ছে, ট্রান্সমিশনের দুটো ভাগ, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, দেন সেখান থেকে আবার একটা সাবস্টেশনে আসছে, সেই সাবস্টেশন সেখান থেকে শুরু হচ্ছে ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, এই সমস্ত কিছু আমরা পড়েছি। আমার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সেটাও সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কিভাবে কি সিম্পলিফিকেশন ভার্সন, সেটাও আমরা অলরেডি জেনেছি। তো আজকে আমরা টিডিপি যেখান থেকে একটু সুইচগিয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? তো প্রথমে আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? যেখান থেকে আমরা তো জানি কি হয়েছে, আমরা জানি একটা অল্টারনেটর বা একটা পাওয়ার হাউস বা যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে, একটা থার্মাল পাওয়ার স্টেশন বা হাইড্রো পাওয়ার স্টেশন, এনিথিং, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, যাই হোক একটা পাওয়ার স্টেশন, সেখানে আমরা কি জানি একটা অল্টারনেটর থাকে, মোস্টলি না থাকেই থাকে 3 ফেজ এসি সেখান থেকে তৈরি হয়, এবং সেটা কি হচ্ছে, সেটা গ্রিডে পড়ছে, এবং গ্রিড থেকে সেটা কি অনেক দূর দূর ট্রান্সমিশন হয়, এবং ট্রান্সমিশনের ফেজ আছে, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, তাদের ভোল্টেজ লেভেল আলাদা, এবং সেই সমস্ত কিছু নিয়ে আমার ডিসকাশন হয়েছে। এবার একটা পাওয়ার হাউস বা একটা পাওয়ার স্টেশন যেখান থেকে কি হচ্ছে, যেখান থেকে আমাদের কাস্টমারদের কাছে দেওয়া শুরু হচ্ছে, সেটা মানে কনজিউমারের কাছে, যেখানে এনার্জিটা আলটিমেটলি পৌঁছছে। বিগ কাস্টমার যেখান থেকে নিয়ে নিচ্ছে, একটা স্পেস থেকে নিচ্ছে, সেটা মোস্টলি বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবং একদম যারা গ্রাউন্ড লেভেলের, যেটা মেইনলি ভাস্ট কনজিউমার যেখানে আছে, ডোমেস্টিক বা স্মল যারা পাওয়ার কনজামশন করে, যেটা ম্যাক্সিমাম সমস্ত দেশের ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা শুরু হয়, ডিস্ট্রিবিউশন মানে বাংলায় যাকে বলে বন্টন সিস্টেম শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেম যেখান থেকে শুরু হচ্ছে, সেটা দেখ মেবি প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম বা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম, যাই হোক না কেন, ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে যেখানে কনজিউমার এনার্জিটা তো পাচ্ছে, মানে তোমার আমার বাড়ির যে উপভোক্তা, যে যার কারখানা আছে সেও, আর যার বাড়ি আছে সেও, যেখান থেকে পাওয়ারটা এনার্জিটা পাচ্ছে, সেটাকে ডিস্ট্রিবিউশন সিস্টেম বলা হচ্ছে। এখন এই ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা আলোচনা করব। এবার এই ডিস্ট্রিবিউশন সিস্টেমসটা মেইনলি সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি, কিভাবে দেখাতে পারি, একটু দেখো। আচ্ছা, ধরে নিলাম একটা পাওয়ার হাউস, ধরো তোমাদের বাড়ির এরিয়ার কাছাকাছি কোনো একটা পাওয়ার হাউস আছে, এটা হচ্ছে সেই পাওয়ার হাউসটা, পাওয়ার সোর্স, পাওয়ার স্টেশন। এবার এই পাওয়ার স্টেশনটা এখানে আছে, এবার এই পাওয়ার স্টেশন থেকে কি হবে, কতগুলো এরিয়াতে ছড়িয়ে যাবে। ধরে নিলাম এখানে একটা এরিয়া আছে, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4, এরিয়া 5। এই এতগুলো এরিয়াতে এই পাওয়ার স্টেশনটা কি হয়, এই এতগুলো এরিয়াতে পাওয়ার স্টেশনটা ডিস্ট্রিবিউশন করে, ঠিক আছে? মানে পাওয়ার এতগুলো স্টেশনে যায়। তাহলে এখানে কিভাবে যাবে, তাহলে এই সমস্ত এরিয়াকে কভার করেছে, সমস্ত এরিয়াকে কভার করার জন্য স্বাভাবিক একটা কন্ডাক্টর লাগবে। এই যেটা এই সোর্স থেকে বেরিয়ে, এই সোর্স থেকে বেরিয়ে এদের কাছে যাবে। তাহলে যে লাইনটা, যে কন্ডাক্টরের মাধ্যমে এই পাওয়ার হাউস থেকে লাইনটা এই এরিয়াগুলোতে গেছে, সেই সেই লাইনটাকে কি বলা হয় দেখি। তো ধরে নিলাম এখান থেকে একটা লাইন এরকম বেরিয়েছে,
আর একটা কন্ডাক্টর ধরে নিলাম, এরকম দুটো কন্ডাক্টর বেরোলেই হবে। কেন দুটো কন্ডাক্টর বেরোলে হবে আমি দেখাবো। ঠিক আছে, এই যে দুটো কন্ডাক্টর যারা পাওয়ার হাউস থেকে, পাওয়ার স্টেশন থেকে বেরিয়েছে, তাদেরকে বলা হয় ফিডার। এফ ডাবল ই ডি ই আর, তাদেরকে ফিডার বলা হয়। এটাও ফিডার। ঠিক আছে, এটাও ফিডার। তাহলে এরকম দুটো ফিডার বেরিয়েছে। এবার ফিডার তো বেরিয়েছে, তাহলে কিন্তু প্রত্যেকে এরিয়াতে কি করে তাহলে পৌঁছে গেল? এই আমি তো দেখাচ্ছি এই পর্যন্ত এসছে, তাহলে এদের কাছে কিভাবে, এদের কাছে কিভাবে গেল? এদের কাছে যাওয়ার জন্য আমি একটা, যেরকম ধরো থাকে, আমি একটা সেরকম একটা ইয়ে করলাম যে এরকম থাকতে পারে। এই হচ্ছে আমি কানেকশন করে দিলাম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এরিয়াতে দেখো কি হলো, আমার নেটওয়ার্কটা ছড়িয়ে গেল। এই যে যে হলুদ কন্ডাক্টরটা বেছালাম, এই হলুদ কন্ডাক্টরটা দেখো প্রত্যেকটা এরিয়াকে মোটামুটি কভার করে গেছে। এই প্রত্যেকটা এরিয়াকে যে কভার করেছে, যে কন্ডাক্টরটা হলুদ রং দিয়ে গেছি, তার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটর কেবল। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা যেমন পাওয়ার হাউস ধরতে পারছি, সেরকম কিন্তু আমাদের এরিয়ার ট্রান্সফরমারও ধরতে পারবো। মানে সেকেন্ডারি ট্রান্সমিশন যেখান, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন যেখান থেকে শুরু হচ্ছে, সেটাকেও কিন্তু আমরা কল্পনা করতে পারি। জেনারেলি সেটাকে কল্পনা করলে আরো বেশি রিয়েলিস্টিক ভাবে বুঝতে পারবে। এই যে দুটো দুটো যে ইয়ে বেরোচ্ছে, ফিডার বেরোচ্ছে, এই দুটো ট্রান্সফরমার থেকে আমি ধরে নিলাম বেরিয়েছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর কেবল। এই ডিস্ট্রিবিউটর কেবলটা কোথায় থাকে? তোমরা তোমাদের বাড়ি থেকে বেরোলে পরেই, রাস্তায় বেরোলে পরেই যে ইলেকট্রিক পোলটা সামনে দেখতে পাচ্ছ, দেখবে যে সেই ইলেকট্রিক পোলের থেকে একটা পোল থেকে আরেকটা পোল, একটা পোল থেকে আরেকটা পোল, যে লাইনটা গেছে তাকে ডিস্ট্রিবিউটর কেবল বলা হয়। আমি এটা একে দেখাচ্ছি। পোলটা যদিও এরকম সবসময় কনস্ট্রাকশন থাকে না, টি আকারে সবসময় থাকে না, তো যেরকমই থাকে আমি এটা রাফলি তোমাদের দেখাচ্ছি। এরকম একটা পোল যদি থাকে, দুটো পোল থাকে, এই দুটো পোলের মধ্যে থেকে দেখবে এরকম ভাবে তার গেছে, তারগুলো দেখবে একটু ঝুলে থাকে, তাকে ঝুলে থাকলে তাকে বলা হয় স্যাগ। এই গরমের সময় দেখবে তারটা আস্তে আস্তে একটু বেশি করে ঝুলবে, শীতের সময় একটু কম ঝুলা থাকে। এটাকে বলা হয় স্যাগ। স্যাগ নিয়ে আমরা পরে আলোচনা করব। কি বলা হয়, তার এই ঝুলে থাকাকে বলা হয় স্যাগ। গরমকালে এই ঝুলে থাকাটা বেশি হয়, শীতকালে তারটা বেশি টান টান হয়ে যায় ঠান্ডার কারণে, গরমের সময় গরমের কারণে বেড়ে যায়। ঠিক আছে, তো এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে, এটাই মূল কারণ, সেটা তোমার জানিয়ে দিলাম। তো এইবার এরকম ভাবে লাইনগুলো দেখবে চলে গেছে, প্রত্যেকে এসছে বা লাইনগুলো চলে গেছে। এই যে লাইনগুলো চলে গেছে, এই লাইনগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটর কেবল। এখানে আমি দুটো ছবি, দুটো এঁকেছি, বা দুটো থাকে না, একাধিক থাকে। যার এরিয়া যেমন কানেকশন থাকে, তার এরিয়া সেরকম ভাবে থাকে। খুব কম থাকলেও তিনটে কেবল থাকবে, চারটে, তিনটে চারটে কেবল থাকবে। ঠিক আছে, তো এইবার কি হয়, এগুলোকে ডিস্ট্রিবিউটর কেবল বলা হয়। এবার এই ডিস্ট্রিবিউটর কেবল থেকে কি করা হচ্ছে, ধরো তোমার বাড়িতে বা আমার বাড়িতে আমি নিয়ে নেবো, তাহলে আমার বাড়িতে অন করে এখান থেকে ট্যাপ করে নিয়ে আমি আমার বাড়ির মিটার বক্সে এসে ঢুকিয়ে দিলাম। এই হচ্ছে আমার বাড়ির মিটার বক্সে লাইন চলে আসলো। ঠিক আছে, এখানে যদি আমার বাড়ি হয় আমার নিয়ে নিলাম, তো এখানে যদি আরেকজনের বাড়ি হয়, সে এখান থেকে নিয়ে মিটার বক্সে ঢুকিয়ে দিল। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউটর কেবল থেকে আমরা লাইনটা নিয়ে নিই। আচ্ছা মাইন্ড ইট, এরকম রাস্তার মাঝখান থেকে কেউ ট্যাপ করে নেয় না। রাস্তার মাঝখান থেকে যারা ট্যাপ করে সেগুলো ট্যাপিং বলে, সেগুলো সেগুলো ইলিগাল সিস্টেম। ঠিক আছে, কিন্তু সেটাও ডিস্ট্রিবিউটর কেবল ঠিক ট্যাপ করা হয়। ঠিক আছে, কারণ ডিস্ট্রিবিউটর কেবলই একমাত্র আমাদের, ডিস্ট্রিবিউটর কেবলই একমাত্র আমাদের ইউজেবল, ইউজ ইউজেবল ভোল্টেজ লেভেলটা থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যে ভোল্টেজটা কাজে লাগাতে পারি, সেই ভোল্টেজটা ডিস্ট্রিবিউটর কেবলে থাকে। তাহলে এইবার এই ডিস্ট্রিবিউটর কেবল থেকে যে লাইনটা এই বাড়ি পর্যন্ত এসছে, এটাকে বলা হয় সার্ভিস কেবল। ঠিক আছে, বা সার্ভিস লাইন বা সার্ভিস মেইন। ঠিক আছে, এবার তাহলে চলো সার্ভিস মেইন গুলো দেখাই কেমন ভাবে থাকছে। এই এরকম করে বিভিন্ন সার্ভিস মেইন গুলো থাকছে।
কালো দিয়ে আছে, এগুলো সব সার্ভিসিং। ঠিক আছে, বুঝা গেল? এবার এগুলো মানে কোথায় চলে গেল, লোডে চলে গেল প্রত্যেকের কনজিউমার 1 কনজিউমার 2 তার সবার বাড়িতে 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 এরকম চলে গেল। ঠিক আছে, তো এটা একটা মোরলেস সিস্টেম, যেই সিস্টেমে আমার কি হয় একদম আমাদের কনজিউমারের কাছে এসে লাইনটা পড়ে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আরো একবার এই ভিডিওটা রিমাইন্ড করে দেখো, দেখার পরে যদি তারপরে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। নাম্বার লিখে দিলাম, এই নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, নেক্সট টপিক হচ্ছে কম্পারিজন বিটুইন ডিসি অ্যান্ড এসি সিস্টেম ফর ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো ইলেকট্রিক্যাল সিস্টেমসে অলরেডি আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি, তোমরা ইয়ে করছো, তোমরা জানো যে ইলেকট্রিক্যালে আমাদের দুটো দুটো টাইপের এনার্জি বা দুটো টাইপের সোর্স আমরা পাই। একটা হচ্ছে ডিসি এনার্জি সিস্টেম, একটা হচ্ছে এসি এনার্জি সিস্টেম, এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স তোমাদের প্রত্যেকেই জানা আছে। তো আমরা কোনটা বেটার হয়, ডিসি ভালো হয় না এসি ভালো হয়? দেখো জেনারেলি তোমাদের ভাবতে গেলে অনেক সময় আমি দেখেছি অনেক ছাত্র উত্তর দেয় যে এসি সিস্টেমটাই বেটার। আমিও যখন পড়াশোনা করতাম, আমিও কেউ না ধরে দিলে আমিও জানতাম বা আমিও ভাবতাম যে এসিটাই বেটার। কেন? কারণ যখন আমরা এই সেমিস্টারে যখন আমরা এসি মেশিন নিয়ে পড়বো, বিশেষ করে ইন্ডাকশন মোটর নিয়ে যখন পড়া শুরু করব, তখন আমরা কি দেখব যে ইন্ডাকশন মোটর হচ্ছে চিপেস্ট মোটর, খুব সহজে সেটাকে বানানো সহজে বানানো যায়, রোবাস্ট সিস্টেম এবং সস্তা হয়। সেরকম করে এসি জেনারেটরও অনেক সস্তা হয় বানানো, এসি জেনারেটরের মেনটেন্যান্সও কম পড়ে, কাজে এসি উৎপাদন করাটা অনেক সোজা ডিসি উৎপাদন করার থেকে। আর শুধু তাই নয়, তার মানে কি বুঝলাম, তার মানে একটু পাশে আমি লিখি যে জেনারেশন কস্ট অফ এসি, জেনারেশন অ্যান্ড মেনটেনেন্স মেনটেনেন্স কস্ট অফ এসি জেনারেশন, এসি উৎপাদন বা এসি প্রোডাকশন, আমি এসি প্রোডাকশন লিখি, যদি প্রোডাকশন টার্মটা ভুল, তারপরে এসি প্রোডাকশন ইজ লেস কস্ট। ঠিক আছে, ডিসির থেকে এসি এসিটা উৎপাদন করা অনেক কম খরচায় হয়। কেন? জেনারেটরটা এসি জেনারেটর বা এসি অল্টারনেটর জেনারেটর থেকে অনেক কম খরচায় হয়। আমরা জানি কি ডিসি জেনারেটরের মধ্যে কি থাকে, একটা কমিউটেটর সিস্টেম থাকে, যেটা খুবই কমপ্লেক্স একটা জিনিস। শুধু তাই নয়, এই জেনারেশন সিস্টেম বাদ দিয়েও এই যে আমরা যখন ট্রান্সমিশন করছি, এই কিছুক্ষণ আগে আমরা বলছিলাম ট্রান্সমিশন করতে গেলে ভোল্টেজ লেভেলটাকে আমাদের বাড়িয়ে দিতে হয়। আবার সেই ভোল্টেজ লেভেলটাকে ইউজ করার জন্য আমাদের কি করতে হয়, একটা ইউজেবল লেভেলে নিয়ে আসতে হয়। যে আমাদের বাড়িতে যেমন যে ডোমেস্টিক বাড়িতে আমরা কি 220 ভোল্টেজ ইউজ করি, আবার কলকারখানায় একটু হাই ভোল্টেজ ইউজ করে, কিন্তু যেই ভোল্টেজের ট্রান্সমিশন হচ্ছে এত হিউজ ভোল্টেজের কিন্তু আমাদের দরকার পড়ে না। যাই হোক, তো ট্রান্সমিশন করার স্বার্থের জন্যই আমরা কি করি, ভোল্টেজ লেভেলটাকে আপ করে দিই। তো এই যে আপ এন্ড ডাউন বা এই যে ভেরিয়াস ভোল্টেজ লেভেলে যে কাজ করার ব্যাপারটা, এটা কিন্তু হয় আমাদের ট্রান্সফরমারের থ্রুতে। আর আমরা কি জানি, ট্রান্সফরমার এসিতে কাজ করে, ট্রান্সফরমার ডিসিতে কিন্তু কাজ করে না। ঠিক আছে, এবার তাহলে ডিসি ভোল্টেজ লেভেলটাকে আপ এন্ড ডাউন কি করে করা যাবে? ডিসি ভোল্টেজ লেভেলকে আপ এন্ড ডাউন করার জন্য আমাদের কি করতে হয়, চপার ইউজ করতে হয়। CHOPPER চপার তোমরা এই সেমিস্টারেই পড়বে, যারা ডিপ্লোমা পড়ছো তারা এই সেমিস্টারেই পাওয়ার ইলেকট্রনিক সাবজেক্টে চপার পড়বে। সেই চপারে আমরা দেখবো কি করে ফিক্সড ডিসি থেকে ভেরিয়েবল ডিসি কনভার্সন করা হয়। কিন্তু চপার ইজ ভেরি কস্টলি আর কম রিলায়েবল দেন ট্রান্সফরমার বছরের পর বছর খুব কম মেনটেন্যান্সে আর বাইরে মানে অ্যাডভার্স ওয়েদারে জল বৃষ্টি ঝড় এবং বিশাল গরমের রোদের মধ্যেও কাজ করতে পারে। চপার কিন্তু সেটা পারবে না, কারণ চপার পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, খুব সংবেদনশীলভাবে তাকে কাজ করতে হবে। তাহলে কি বুঝলাম, সব মিলিয়ে এটাই বুঝলাম যে এসি ট্রান্সমিশন করাটা অনেক বেশি সহজযোগ্য, এটা সাধারণ বুদ্ধিতে মনে হয়।
কিন্তু নয়। ক্যালকুলেশন সেটা বলে না। কেন বলে না? প্রথমেই চলে আসি ক্যালকুলেটিভ। এবার দেখো, আমাদের ইঞ্জিনিয়ারদের সবসময় মাথায় রাখতে হবে ইকোনমিটা কোন জিনিসটা সব থেকে কম খরচায় হবে। এখানেও কিন্তু কম খরচার কথা বলে দিয়েছি। হ্যাঁ, এই দুটো যুক্তি অবশ্যই অবশ্যই কাজে লাগে, কিন্তু এই দুটো যুক্তিকে কাজে মানে মাথায় রেখেও তার থেকেও সস্তা হয় আমাদের ডিসি সিস্টেম। কেন ডিসি সিস্টেম কাজে হয় দেখি। প্রথমে চলে আসি হচ্ছে, দেখো আমাদের কিসের মাধ্যমে এনার্জিটা যাচ্ছে? এনার্জিটা যাচ্ছে কন্ডাক্টরের মাধ্যমে, মানে যাকে আমরা খুব সহজে বলি তারের মাধ্যমে যাচ্ছে। তাহলে তারের মাধ্যমে কিভাবে যাচ্ছে? একটা জায়গা থেকে তৈরি হচ্ছে, সেখান থেকে বিশাল বিশাল মোটা মোটা তার করে একটা জায়গা থেকে একটা জায়গা আসে, সেখান থেকে আবার এক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় যাচ্ছে। তো কল্পনা করো যে সারা ভারতবর্ষতে স্পাইডারের জালের মতো, মাকড়সার জালের মতো আমাদের কন্ডাক্টর বিছিয়ে আছে। তাহলে এই কন্ডাক্টর গুলো একটা থ্রি ফেজ এসি সিস্টেমের কন্ডাক্টর গুলো কটা তার লাগতে পারে? একটা থ্রি ফেজ এসি সিস্টেমের ক্ষেত্রে তিনটে ফেজ, তার তিনটে তার, তিনটে ওয়্যার, তার সাথে অবশ্যই একটা নিউট্রাল লাগবে, আর একটা আর্থিং এর তার থাকবে। ঠিক আছে? এই আর্থিং এর তারটা অনেক সময় সেফটির কারণে থাকে। আমরা যাই হোক, আমাদের থ্রি ফেজ ফোর ওয়ে সিস্টেম মানে চারটে তার, চারটে অর পাঁচটা তার কিন্তু লাগছেই। আমার কিন্তু লেন্থটা ফিক্সড, মানে এই ধরো যেখানে তৈরি হচ্ছে, ধরে নিলাম আমি খুব মানে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল না হলেও খুব সহজে ধরে নিচ্ছি। ধরো এটা আমাদের বক্রেশ্বর বক্রেশ্বর তাপবিদ্যুৎ বা ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর এখানে হচ্ছে আমার আমার বাড়ি, এসকেডির বাড়ি। আমি ধরে নিলাম, অত গ্রিড ফিডের জিনিস ধরছি না, খুব সহজ করে বুঝলে। এখান থেকে এই পর্যন্ত আমার বাড়ি, ব্যান্ডেল থেকে আমার বাড়ি হচ্ছে 50 কিলোমিটার। তাহলে 50 কিলোমিটার, এখানে তো শুধু আমার বাড়িতে লাইন দেবে না, আর পাশাপাশি অনেকের বাড়িতেই লাইন দেবে। তার জন্য এখানে থ্রি ফেজ জেনারেটর অল্টারনেটর লাগানো আছে। তাহলে এখানে 50 কিলোমিটার কিন্তু এই চারটে কিংবা পাঁচটা তার এসি সিস্টেমে আনতেই হবে। আর ডিসি হলে কি হবে? আমরা তো প্রত্যেকে ব্যাটারি দেখেছি। একটা ব্যাটারির ক্ষেত্রে কি থাকে? একটা প্লাস এবং একটা মাইনাস। তাহলে দুটো তার হলেই হবে ডিসির ক্ষেত্রে, দুটো তার হলেই হবে, দুটো তার অনলি টু ওয়্যার হলেই হবে। তাহলে বলো কোনটা সস্তা হবে? চারটে তার, চারটে থেকে পাঁচটা তার সস্তা হবে, নাকি দুটো তারের ক্ষেত্রে সস্তা হবে? তার যখন কমে যাচ্ছে, ওয়্যার যখন কন্ডাক্টর যখন নাম্বার অফ কন্ডাক্টর কমে যাচ্ছে, তখন তার সাথে কি হচ্ছে? এই যে পোলস গুলো আছে, পোলস গুলোতে তো তার ডাইরেক্ট লাগানো থাকে না, পোলস গুলোতে কি থাকে? এখানে ইনসুলেটর থাকে। ইনসুলেটর সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। এরকম ইনসুলেটর থাকে, ডাইরেক্ট লাগিয়ে দেওয়া হয় না। ডাইরেক্ট লাগিয়ে দিলে কি হবে? তুমি এখানে ছুলে পরে একদম ফটাক ছবি হয়ে যাবে। যাতে না হয় সেজন্য ইনসুলেটর লাগানো থাকে, ইনসুলেটরের মাধ্যমে তারগুলো যায়। তাহলে কি হবে? তিনটে কি চারটে তারের জন্য নাম্বার অফ ইনসুলেটর বেড়ে যাবে। দুটো তার হলে নাম্বার অফ ইনসুলেটর কমে যাবে। তাহলে ইনসুলেটর কস্টিং হবে, তারের কস্টিং ইনসুলেটর কস্টিং বেড়ে যাবে, বেঁচে যাবে, কমে যাবে। শুধু তাই নয়, দেখো যত তার বাড়বে তত এটার মেকানিক্যাল লোড বাড়বে। তাহলে এই স্টিলটাকে তত স্ট্রং স্টিল দিতে হবে। কিন্তু দুটো তার থাকলে অপেক্ষাকৃত কম ওজন হবে, এবং আমার কি হবে? স্টিলটাও কমজোরি স্টিল দিলেই হবে। তাহলে সেখানেও বুঝতে পারছি যে কস্টিং কিন্তু কাট করছে। তাহলে কন্ডাক্টর নাম্বার ওয়ান রিজন মাথায় রাখো, পরীক্ষাতে কিন্তু আসে, বা কনসেপ্টটা কিন্তু জানা খুব দরকার। 2 নম্বর রিজন, এসিতে একটা এসি লাইনে আমাদের ইন্ডাক্টর, ক্যাপাসিটার এক্সট্রা করে এই প্যারামিটার গুলো এসে জয়েন হয়। তার ফলে একটা একটা ওয়্যারের মধ্যে থেকে যখন লাইন বা কারেন্ট ফ্লো করে, তখন এখানে যে ভোল্টেজ থাকে, ধরো এটা সেন্ডিং এন্ডের ভোল্টেজ, এটা রিসিভিং এন্ডের ভোল্টেজ, দুই, এই দুটো ভোল্টেজের মধ্যে যে চেঞ্জটা হয়, যে ড্রপটা হচ্ছে এই ভোল্টেজের থেকে এই ভোল্টেজটা, যে ড্রপটা হচ্ছে, হ্যাঁ, সেই ড্রপটা কার কারণে হয়? সেই ড্রপটা হয় হচ্ছে ইম্পিডেন্সের কারণে, জেড এর কারণে। আর জেড এর মধ্যে কি কে কে থাকে, কি কি এলিমেন্ট থাকে দেখছি? আর স্কোয়ার প্লাস
এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। তার মানে দেখো এই প্যারামিটারটা এক্সট্রা একটা প্যারামিটার থেকে যাচ্ছে এসির ক্ষেত্রে, ঠিক আছে, কারণ এসির ক্ষেত্রে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার দুজনেই বর্তমান থাকে। এবার তোমরা অনেক সময় ভাবতে পারো যে তাহলে এক্সএল ইকুয়ালস টু এক্সি হলে তাহলে তো কেটে যাচ্ছে, কিন্তু এক্সএল ইকুয়ালস টু এক্সি রেজোনেন্সের ক্ষেত্রে হয়, সেটা আমাদের লক্ষ্য থাকে অলওয়েজ পাওয়ার ফ্যাক্টর 1 করে, কিন্তু পাওয়ার ফ্যাক্টর তো 1 হয় না, পাওয়ার ফ্যাক্টর লেস দেন 1ই থাকে, ঠিক আছে। আর আমাদের এখানে ইন্ডিয়াতে ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডাকটিভ লোড অ্যান্ড ইন্ডাকটিভ সাপ্লাই সিস্টেম, তাহলে সেই ক্ষেত্রে অলওয়েজ এইখানে একটা ফ্যাক্টর থেকেই যায়, যেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এটা প্লাস সরি, ঠিক আছে, এই এক্সটা আমি ধরে নিলাম, এই এই এক্সটা আমি ধরে নিলাম এক্সএল মাইনাস এক্সি, এটাকে আমি রিয়াক্টিভ বলি, তাহলে এই একটা এক্সট্রা রিয়াক্টিভ ফ্যাক্টর কিন্তু থাকে এসির ক্ষেত্রে। ওয়ারাস ডিসির ক্ষেত্রে কিন্তু এক্সএল ইন্ডাক্টর আর ক্যাপাসিটার বলে কোনো প্যারামিটার বা কোনো মানে কোনো প্যারামিটার কাজ করে না, অনলি রেজিস্ট্যান্স কাজ করে। তাহলে সেখানে কিন্তু জেড ইজ ইকুয়ালস টু অনলি আর স্কোয়ার, এই পার্টটা 0 হয়ে যায়, বা জেড ইজ ইকুয়ালস টু আর, মানে অনলি রেজিস্ট্যান্স থাকে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের পাওয়ার লসটাও বা ভোল্টেজ ড্রপটাও অনেক কম হবে, ঠিক আছে। তাহলে ডিসি গেলে কি বুঝলাম, ভোল্টেজ ড্রপটাও কম হবে আর কি, বুঝে গেলাম। তার মানে এক্স এর জন্য বা এক্স এর মাইনাস এক্স এর জন্য যে ড্রপটা হচ্ছে, যে লসটা হচ্ছে, সেই লসটা যদিও সেই লসটা ডাইরেক্টলি হিট লস বা অন্য কোনো রকম লস না, স্টিল দ্যাট ইজ অলসো এ লস। সেই লসটা যদিও সিস্টেমের মধ্যেই থাকে, তারপরেও সেটাকে আমরা লস হিসেবেই ধরবো, যদি কেন সেটা আমার অ্যাক্টিভ পাওয়ার থাকছে না, সেই জন্য। তারপরেও আমি বলছি এই যে লসটা, এই লসটা কিন্তু ডিসিতে থাকে না, ঠিক আছে। 2 নম্বর রিজন আমাদের বোঝা গেছে সকলের কাছে? ওকে, এবার আমরা 3 নম্বর রিজনে আসবো। যদি বোঝা গিয়ে থাকে তাহলে বলো, আর যদি না বোঝা গিয়ে থাকে তাহলেও বলো, আমি ওয়েট করছি। আচ্ছা, ঠিক আছে, চলো 3 নম্বর রিজনটা আমরা দেখি। 3 নম্বর রিজনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় পরীক্ষাতে নর্মালি তোমাদের লিখতে দেয় বা অনেক সময় জিজ্ঞাসা করে। এটাকে বলে স্কিন এফেক্ট, হ্যাঁ, মাথায় রাখবে, স্কিন এফেক্ট। হোয়াট ইজ স্কিন এফেক্ট? খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। এসির ক্ষেত্রে এটা একটা কন্ডাক্টর রাখলাম, সেম এই কন্ডাক্টরটাই আমি নিচ্ছি, দুটো সেম কন্ডাক্টর। এখন ধরে নিলাম এর মধ্যে থেকে এসি যাচ্ছে, আর এর মধ্যে থেকে ডিসি যাচ্ছে। এখন এসি যখন যায়, এসি দেখা যায়, এসির যে কারেন্টটা দেখা যায়, সেই কারেন্টটা মোস্টলি পাওয়া যায় এরকম এই স্কিন দিয়ে, কন্ডাক্টরের স্কিন দিয়ে ফ্লো করে, যে তার স্কিনেই দেখা যায় মূলত কারেন্ট, ইলেকট্রনের যে মুভমেন্ট, মোশন বা চার্জের যে চেঞ্জটা দেখা যায়, যেটাকে কারেন্ট বলা হয়, সেটা দেখা যায় কোথায়, এই স্কিনের এই তারটা স্কিনের মধ্যে পাওয়া যায়। এইখানে দেখা যায়, এখানে কোনো রকম কিছু পাওয়া যায় না, এখানে দেখা যায় 0, এখানে দেখা যায় কারেন্টের মোশন 0, ঠিক আছে। মিডলে কি দেখা যায়, কোর, এই কোরে দেখা যায়, কোরে কারেন্টের মুভমেন্ট 0 দেখা যায়। তাহলে মানে কি, তার মানে এই স্কিনে কারেন্ট ডেন্সিটি কিন্তু হাই। স্কিনে কারেন্ট ডেন্সিটি হাই মানে কি বুঝতে হবে? হাই মানে এটা বুঝতে হবে যে তার মানে আমাকে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হয়, মাথায় রাখতে হবে এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এই তারটা শুধুমাত্র ত্বক দিয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে যাচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। পরে আমি বলছি ব্যাপারটা। এবার ডিসি ক্ষেত্রে আসি। ডিসি ক্ষেত্রে দেখা যায় যে কারেন্ট সর্বত্র দিয়ে পাস করে, পুরোটা দিয়ে কারেন্ট পাস করছে, ঠিক আছে। শুধু ত্বক না,
পুরো বডি দিয়েই পুরো বডি দিয়েই দেখা যায় আমার আমার কারেন্ট পাস করছে, ঠিক আছে? পুরো বডি দিয়ে দেখা যাচ্ছে কারেন্ট পাস করছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে কারেন্টের ডেন্সিটি লো, মানে কারেন্টের ঘনত্ব কম। কেন? পুরো দিয়ে পাস করছে, তো পুরো দিয়ে যাচ্ছে, কারেন্টের ঘনত্ব কম। তাহলে আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এর ক্ষেত্রে যায়, তাহলে এর ক্ষেত্রে কিন্তু কারেন্টের ঘনত্ব কম। এবার এর ক্ষেত্রে কারেন্ট ডেন্সিটি এর ক্ষেত্রে হাই ইন স্কিন। তাহলে ভাবো, তাহলে কারেন্টের ডেন্সিটি যদি হাই থাকে, তাহলে হিট প্রোডাকশন বেশি হবে। তাহলে এর ক্ষেত্রে কম স্কিন এফেক্টের জন্য এসিতে এসিতে কারেন্টের এসি কেবলের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কারেন্টের জন্য, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ কারেন্টের জন্য, সেটা 10 অ্যাম্পিয়ার হতে পারে, 12 অ্যাম্পিয়ার, যাই হতে পারে, কেন যাই হোক না কেন, এসি ক্ষেত্রে এসি কেবলের ডায়ামিটার বেশি হতে হবে ডিসি কেবলের ডায়ামিটার থেকে। ডিসি কেবলের ডায়ামিটার ছোট হলেও হবে। বোঝা গেল তো? কেন? কারেন্টের ঘনত্ব যেহেতু এসির ক্ষেত্রে স্কিনেই বেশি থাকে, তার জন্য হিটটাও প্রোডাকশনটা বেশি হতে হবে। ডিসির ক্ষেত্রে যদি সর্বত্র দিয়ে কারেন্ট ডেন্সিটি যেহেতু কম থাকে, ছোট কেবল ইউজ করলেও হবে। এইবার আসি, একটা বড় কেবলের চাইতে তার ডায়ামিটার যদি ছোট হয়, তাহলে তার কস্টিং কম করবে। তোমরা দোকানে যাও, দোকান যদি কারো অভ্যেস না থাকে বা জানো না, সে দোকানে যদি যাও, কপার তার যদি দেখবে 6 mm কপার তারের দাম জিজ্ঞেস করবে, 4 mm কপার তারের দাম জিজ্ঞেস করবে, তাহলে বুঝে যাবে যে ডায়ামিটার চেঞ্জ হলে ডায়ামিটার চেঞ্জ হলে দামটাও চেঞ্জ হয়ে যায়। স্বাভাবিক, মেটেরিয়াল বেশি লাগে, সেই জন্য তোমার দামটাও বেশি লাগে। তাহলে বোঝা গেল স্কিন এফেক্ট একটা অন্যতম কারণ। এসিতে স্কিন এফেক্ট থাকে, ডিসিতে কোনো স্কিন এফেক্ট থাকে না। এটা একটা বিশাল বড় কারণ। 4 নম্বর কারণ হচ্ছে, 4 নম্বর কারণটা আমি বলে রাখছি, 4 নম্বর কারণটা এখন তোমরা খুব একটা বুঝতে পারবে না, তা আমি বলে রাখছি। 4 রিজন হচ্ছে করোনা। ভয় পেও না, এটা করোনা ভাইরাস নয়, এটা করোনা এফেক্ট। করোনা এফেক্ট নিয়ে আমরা পরে আলোচনা করব। এসিতে করোনার জন্য লস হয়, ডিসিতে কোনো করোনা এফেক্টই থাকে না। তার মানে আমরা 4টে রিজনের উপরে ডিপেন্ড করে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে ডিসি হাই ভোল্টেজ ডিসি সিস্টেম, এইচভি ডিসি সিস্টেম অনেক বেশি অ্যাডভান্টেজ দেন দেন হাই ভোল্টেজ এসি সিস্টেম। ঠিক আছে, এইটা আমরা নিতে পারি। তার জন্য এখনকার সময় কি হয়, এইচভি ডিসি কিন্তু ট্রান্সমিশন করা হয়, যখন হাই ভোল্টেজ ট্রান্সমিশন অ্যান্ড অনেক দূরে দূরে ট্রান্সমিশন করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু এইচভিডিসিটা ইউজ করা হয়। ঠিক আছে, করোনা কিন্তু হাই ভোল্টেজের জন্যই তৈরি হয়। আমরা পরবর্তীকালে করোনা জিনিসটা কি দেখবো। তাহলে এই আমাদের কম্পারিজন গুলো বোঝা গেল। এই 4টে পয়েন্ট কিন্তু খুব ভাবে মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু দেয়। পরীক্ষাতে 4টে পয়েন্ট কিন্তু অবশ্যই আমাদের মাথায় রেখে লিখতে হবে, বা এমনিও করোনা এফেক্ট বা স্কিন এফেক্ট পরীক্ষাতে জিজ্ঞেস করে। এর পরের টপিক নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, ওভারহেড লাইন অ্যান্ড আন্ডারগ্রাউন্ড লাইন। ওভারহেড লাইন আর আন্ডারগ্রাউন্ড লাইন বলতে কি বোঝায়, যদিও ডিসকাশন আমরা এতক্ষণ ধরে যা করেছি তাতে তোমরা মোটামুটি একটা আন্দাজ করতেই পারছো। এই যদি রাস্তা হয়, রোড হয়, আর এখানে যদি তুমি গাড়ি থাকো, এই তোমার মাথার ওপর থেকে যে ইলেকট্রিক্যাল লাইনগুলো গেছে, এই লাইনগুলোকে বলা হয় ওভারহেড লাইন। আর মাটির তলা থেকেও যদি ইলেকট্রিক্যাল লাইন যায়, লাইন গেছে, সেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড লাইন। ঠিক আছে, ওভারহেড লাইন আর আন্ডারগ্রাউন্ড লাইন।
এখন কথা হচ্ছে কি, সব সব জায়গাতে এভরিওয়্যার ওভারহেড লাইন আর আন্ডারগ্রাউন্ড লাইন সব জায়গাতেই থাকে? নো, থাকে না। তার কিছু কন্ডিশন আছে, কোথায় ওভারহেড লাইন থাকতে পারে, কোথায় আন্ডারগ্রাউন্ড লাইন থাকতে পারে, কেন ওভারহেড লাইনের থেকে আন্ডারগ্রাউন্ড লাইন কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড লাইনের থেকে ওভারহেড লাইন ভালো। তো সেগুলো আমরা একটু একটু বুঝে নিই, তাহলে আমরা হবে। তো প্রথমেই আসি ফার্স্ট পয়েন্ট, ওভারহেড লাইন আর আন্ডারগ্রাউন্ড লাইন কম্পারিজনের ফার্স্ট লাইন হচ্ছে পাবলিক সেফটি। ওভারহেড লাইনে ওভারহেড লাইন অ্যাট সিটি সিটিতে শহরে ওভারহেড লাইনের থেকে আন্ডারগ্রাউন্ড লাইন অনেক ভালো। কেন? কারণ পাবলিক সেফটি রিজনে আমি বলছি কেন ভালো। কারণ সিটিতে কি হয়, সিটিতে প্রচুর জঞ্জাট থাকে, মানুষ কাজ করে, দোতলা তিনতলা চারতলা বাড়ি থাকে, লাইনগুলো রাস্তাগুলো অনেক কনজাস্টেড, সরু সরু রাস্তা থাকে। কি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এই একটা বাড়ি দুটো বাড়ির মাঝখান থেকে লাইন গেছে। তো এমন হয় যে রাস্তাটা এতটাই সরু, দেখা যায় যে পোলটা হয়তো এই বাড়িটার কাছাকাছি করেছে, আর এখান থেকে হাত বাড়ালে পরে লাইনটা ধরতে পারছে, সেই ক্ষেত্রে কিন্তু সেফটিটা নষ্ট হয়, পাবলিক সেফটি নষ্ট হয়। আমরা পরবর্তীকালে বিল্ডিং ইলেকট্রিফিকেশন যখন করবো, সেখানে আমরা কিন্তু নিয়ম কারণ দেখবো যে কতটা দূরে লাইন থাকতে হয়। কিন্তু নিয়ম কারণ থাকলে অনেক সময় কোনো কিছু করা যায় না। রাস্তা, এবার যদি কেউ নর্থ কলকাতা বা খুব কনজেস্টেড রাস্তার দিকে যাও, সেক্ষেত্রে দেখবে এই প্রবলেমগুলো হয়। শুধু তাই নয়, ওভারহেড লাইনে কিন্তু আরো প্রবলেমগুলো বেশি হয়। এই যে আমরা আমরা যে বলছি লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই বৃষ্টি ঝড় বৃষ্টি আসবে কদিন পরে, সেখানে আমরা কি দেখতে পাবো, লাইনটা ছিঁড়ে পড়ে যায়। লাইনটা ছিঁড়ে যদি পড়ে যায়, সেই ক্ষেত্রে কোনো মানুষ যদি যায়, মানুষের গায়ে লাগলে পরে কিন্তু মানুষটা মারা যায়। যেটা গত বছরে কিন্তু বর্ষার সময় আমরা দেখেছিলাম, সেপ্টেম্বরে যে ভারী বৃষ্টিতে জল হয়ে গেছিল, তখন আমরা দেখেছিলাম সেই জলের মধ্যে লাইন ছিঁড়ে পড়েছিল, এবং তাতে অনেকজন মারা গেছিল, একদিনে প্রায় 9 জনের মতো মারা গেছিল। তো লাইন টু গ্রাউন্ড যেটা ভেরি কমন ফল্ট, সেই ফল্টটার জন্য কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়। মাটির তলা থেকে যদি লাইন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয় না। তাই না? মাটির তলা থেকে লাইন চলে গেছে, সেই লাইনটা কোথা থেকে ছিঁড়বে, সেই লাইনটাতে মানুষকে আর গর্ত করে ইয়ে করবে, তা না। তাহলে পাবলিক সেফটি হিসাবে কিন্তু ওভারহেড লাইনের থেকে আন্ডারগ্রাউন্ড লাইন অ্যাট সিটি বা খুব একটু গ্রাম সাইডেও হয়তো বেটার। কিন্তু আবার যদি ধরো এমন একটা জায়গা থাকে যেখানে ধরো সামনে রিভার আছে, সয়েলের স্ট্রেংথ ভালো না, সয়েলটা ভালো মজবুত না, সেখানে যদি আন্ডারগ্রাউন্ড লাইন থাকে তাহলে কি হবে, সেখানে তো মাটি এরকম যদি মাটি ধসে পড়ে যায়, তাহলে সেই লাইনটাও ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে। তাই সেই ক্ষেত্রে কিন্তু আবার ওভারহেড লাইন কিন্তু সেই ক্ষেত্রে কল্পনা করা উচিত। সেক্ষেত্রে কিন্তু ওভারহেড লাইনটাও ভালো। তাহলে প্রথম একটা জিনিস আমরা বুঝলাম। দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে কস্টিং, ইনস্টলেশন কস্টিং সব থেকে ভালো। আমি যদি লিখি ইনিশিয়াল কস্টে ওভারহেড লাইন করা অনেক কম খরচা দেন আন্ডারগ্রাউন্ড লাইন করা। কারণ আন্ডারগ্রাউন্ড লাইনের ক্ষেত্রে কি করতে হচ্ছে, মাটি খুঁড়তে হচ্ছে, তোমার কেবল ট্রে বিছাতে হচ্ছে, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাশন করবো। আন্ডারগ্রাউন্ড কেবলটা অন্য টাইপেরই কেবল হয়, কেন, যেহেতু মাটির তলায় থাকে বেশি, যেহেতু মাটির উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, ঠিক আছে, গাড়ি আছে, ঠিক আছে, ভারী ভারী গাড়ি যায়, ট্রাক যায়, হিউজ ভাইব্রেশন হয়, মানুষ যাচ্ছে, ঠিক আছে। তার জন্য যে তার এর যে কেবলটা থাকে, এই কেবলের মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি হতে হয় দেন ওভারহেড লাইন, ঠিক আছে। এটা উপরে একটা ইনসুলেটার লাগে। ওভারহেড লাইনে অনেক সময় ইনসুলেটার আমাদের না দিলেও চলে। অনেকগুলো ফ্যাক্টর আছে, আমরা আস্তে আস্তে বুঝবো। তো সেগুলো কিন্তু শুধু তাই নয়, মাটি খোঁড়ার একটা খরচা, ঠিক আছে, হিউজ জায়গা জুড়ে মাটি খোঁড়া, রাস্তা খোঁড়া, হিউজ খরচা, আবার করে রাস্তা বানানো, হিউজ খরচা, আমরা জানি। তারপর তার নিচে কেবল ট্রে বিছানো, যার উপরে লাইনটা থাকবে, আবার তার উপর দিয়ে আরেকটা ইয়ে করা,
এগুলো একটু খরচাসাপেক্ষ। ইনিশিয়াল কস্টিং কিন্তু আন্ডারগ্রাউন্ড লাইনের ক্ষেত্রে হাই, বাট মেনটেনেন্স মেনটেনেন্স আন্ডারগ্রাউন্ড লাইনের ক্ষেত্রে কিন্তু লো। মেনটেনেন্স কিন্তু ওভারের লাইনের ক্ষেত্রে অনেক বেশি, আন্ডারগ্রাউন্ড লাইনের মেনটেনেন্স অনেক বেশি লো। ঠিক আছে, এবার 4 নম্বর প্রশ্ন আসি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি আমি বা বলি ফল্ট ডিটেকশন। ফল্ট ডিটেকশন কিন্তু ওভারহেড লাইনের ক্ষেত্রে অনেক ইজি বা সিম্পল। আমি ভিজুয়ালি দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি কোনোটা তারের উপর পড়ে গেছে, কোনোটা তার ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, দেখতে পাচ্ছি। আন্ডারগ্রাউন্ড লাইনের ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার না ইউজ করলে, সফটওয়্যার বা আমাদের অ্যাডভান্স সিস্টেমগুলো না ইউজ করলে আমি বুঝতেই পারবো না যে রাস্তায় কোন পয়েন্টে গিয়ে আমার ফল্টটা হয়েছে। ঠিক আছে, যদিও আন্ডারগ্রাউন্ড লাইনের ক্ষেত্রে ফল্ট কম হয়, অন্যরকম ফল্ট হয়, সেই ক্ষেত্রে তাও বলছি যদি যখন ফল্ট হবে, যদি তার ছিঁড়ে গেছে কোনো কারণে, ছিঁড়ে সেটাও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার ছাড়া বা অ্যাডভান্স সিস্টেম ছাড়া বোঝা কিন্তু, বোঝার পরেও আমার সেখানে রাস্তা খুঁড়ে আবার সেখানে রিপেয়ার করাটা ডিফিকাল্ট আর সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, এবার আসি হচ্ছে আরো বড় প্রশ্ন, 5 নম্বর, ভোল্টেজ লেভেল বা ওয়ার্কিং ভোল্টেজ। আন্ডারগ্রাউন্ড লাইন কিন্তু 66 কিলোভোল্টের বেশি কাজ করতে পারে না, লেস দেন 66 কিলোভোল্ট পর্যন্ত কাজ করতে পারে। কেন? একটা একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের ডিস্টেন্স, এরকম একটা কন্ডাক্টর থাকে একটা কন্ডাক্টরের ডিস্টেন্স তার ভোল্টেজের উপর ডিপেন্ড করে। যত বেশি ভোল্টেজ বাড়ে তার মধ্যে ডিস্টেন্স তত বেড়ে যায়, যত কম ভোল্টেজের হয় তত কাছাকাছি দিয়ে পাস কমে যায়। ধরো 11 কেভি হলে এরকম ডিস্টেন্স থাকতে পারে, 66 কেভি হলে এরকম ডিস্টেন্স থাকতে পারে। এখন আরো বেশি যদি হয়ে যায় আরো ডিস্টেন্স হয়ে যাবে। এখন রাস্তা তো পুরো রাস্তা জুড়ে তুমি রাস্তার এখান থেকে আর শুরু করে এখান পর্যন্ত লাইন আনতে পারো না, কারণ ড্রেনেজ লাইন আছে, আদার্স জলের লাইন আছে, টেলিফোন লাইন আছে, সেরকম একটা ব্যাপার থাকে। রাস্তা একটা পার্টিকুলার জোন থাকে, যেই জোন দিয়ে ইলেকট্রিক্যাল লাইনটা নেওয়া যায়, নিতে পারে। ঠিক আছে, তো এই কতগুলো ব্যাপার আছে, এটা একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। মেনটেন্যান্স কস্ট নিয়ে আলোচনা করলাম, ফেইলিয়ার নিয়ে বললাম। তাহলে মেইনলি এই হচ্ছে কিছু ব্যাপার। এছাড়াও জয়েন্ট এরকম কিছু ব্যাপার থাকে, জয়েন্টের ব্যাপার। ওভারহেড লাইনের জয়েন্ট অনেক ইজি, লাইনের জয়েন্ট কিন্তু জয়েন্টের জন্য আলাদা অ্যাডিসিভ এই সমস্ত জিনিস ইউজ করতে হয়, লিকেজ যাতে না হয়, এই সমস্ত প্রবলেম। এই 6টা পয়েন্ট এইটুকুই থাকলো। ক্লাসে কিন্তু তোমরা প্রত্যেকে